আর এখন তো ওপেন হুমকি। আনিস আলমগীর আমাদের কলিগ, সিনিয়র কলিগ, বড় ভাই, তার সম্বন্ধে ওই দার্শনিকদের কেউ বলছেন যে সে এখনো জীবিত থাকে কিভাবে। ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে জাতিকে ব্যস্ত রেখে পর্দার অন্তরালে কলিমুল্লাহ স্যার সহ, পান্না ভাই সহ আপনার কথা বলছে আরো অনেককে দমনের ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে। এটা কি পান্না ভাই জানেন? না, আমাদেরকে দমনের চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অবস্থা আমি আসলে জানি না। তবে আমি যে ধরনের খবর পাচ্ছি নানান মাধ্যমে, উদ্বেগজনক খবর, উৎকণ্ঠা তো আছেই। এবং ধরুন আপনার সাথে কথা বলতে যদি আমাকে আ কোনো এক ফেক মামলায় জড়িয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, প্রস্তুত আছি। তাই বলে কণ্ঠ থামানো যাবে না। তাই বলে কণ্ঠ আ অবদমিত করতে পারবে না, এটুকু স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে চাই। সেরকম যদি হয়, সেরকম যদি হয়, তাহলে আমার দর্শকদের জন্য কিছু বলে যান। যদি আল্লাহ না করুক, যদি এরকম আচ্ছা, পরিস্থিতিতে হয়, আপনি না কোন বিষয়টি সুযোগই হচ্ছে কি, পেলেন না। রাইট? হ্যাঁ। বিষয়টি হচ্ছে কি এরকম কিছু ঘটবে ডেফিনিট করে বলা যাচ্ছে না। আবার কিছু ঘটবে না, তাও বলা যাচ্ছে না। যেহেতু ঝুঁকির মধ্যে দিয়েই কাজ করতে হচ্ছে। আমি শুধু একটি কথা বলব। দেখুন, সাংবাদিকতা করছি, অনেকে তো করার জন্য করে। অনেকে আম আ সংসার চালানোর জন্যই করে। পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে করে। নানান ধরনের ডেফিনিশন থাকতে পারে, নানান ধরনের কারণ থাকতে পারে। যদি রিয়েলি কেউ সাংবাদিকতা করতে চায় বা যারা করছেন, আমি মনে করি অন্তত সত্যটুকু উচ্চারণ করতে হবে। দেখুন, আপনি মুসলমান, আমি মুসলমান। কে কতটুকু ধর্ম পালন করি কি না করি সেটি ভিন্ন কথা। কিন্তু বেসিক জায়গাটা তো আমরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তাই না? এবং আমি তো এটুকু মনে করি যে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোন কিছুই সম্ভব না। আর মৃত্যু সে তো অবধারিত। যে আপনার সাথে কথা বলছি, কথা বলতে তো আ আমি যে এই লাইনটা ডিসকানেক্ট করব, লাইভের মধ্যেই তো দেখা যেতে পারে যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি। আপনার সামনেই হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি। হতে পারে না? অস্বাভাবিক কিছু না। মাঝে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো না? যে একজন সরকারি অফিস কর্মকর্তা, তিনি চেয়ার থেকে উঠতেই লুটিয়ে পড়লেন। সো মৃত্যু কার, কখন, কোথায় হবে এটা কেউ বলতে পারে না। আমি মৃত্যুর সঙ্গে এইজন্য এক্সাম্পল দিচ্ছি। আর আটক, অ্যারেস্ট এগুলো কোন ছাড়? এগুলো কিছুই না। তো যদি মৃত্যুও আসে, সত্য উচ্চারণ করতে হবে। আমি একমাত্র সৃষ্টিকর্তাকেই ভয় পাই। তার উপরে ভরসা করে চলি। আমার নীতি, নৈতিকতা, সততার উপরে ভরসা করে চলি এবং ওটাই আমার পুঁজি। এর বাইরে যদি কিছু হয়, মনে করব এগুলো আমার পাওনা, ওটা আমার পুরস্কার। এবং শুধু আমি কেন, শুধু আপনি কেন, অন্তত আমাদের সাংবাদিকরা দালালি তো করেছে। আওয়ামী লীগের সময় দালালি করেনি? অবশ্যই করেছে। এখন দালালি করছে না? অবশ্যই করছে। এখন দালালি তো আরো বেশি বেড়েছে। সেম সিনারিও তো। আওয়ামী লীগের সময় কিছু মানুষ হাত কচলাতে প্রধানমন্ত্রীর সামনে, সাবেক প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের বয়ান দিত, আমাদের তো লজ্জায় মাথা হেট হয়ে আসতো। এখন কি তার চেয়ে কম হচ্ছে? এই ১ বছরের মধ্যে কত ধরনের সাংবাদিক তারা পুরস্কৃত হয়েছে। কোথায় পোস্টিং নিয়ে কোথায় কে গেছে আমরা জানি না। কে কোন স্টেশনে কার পদের জায়গায় কে ঢুকছে আমরা জানি না। কাকে বিতাড়িত করা হচ্ছে। আমি আপনাকে বলি, আমি আমাকে দিয়ে বলছি। আওয়ামী লীগের শেষ ১০ বছর আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতে দেয়নি। বিভিন্ন স্টেশনে। কোথাও গেছি ৬ মাস ১ বছরের বেশি কাজ করতে পারিনি। কেন? ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম ১ম এ। একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে কেন প্রধানমন্ত্রীর জন্মদিনের বিষয়টা আমি মানে ১ নম্বরে নিয়ে আসিনি। তাও আমি ৪ নম্বরে শিরোনাম করেছিলাম। ৪ নম্বরে। কেন ১ নম্বরে করিনি? এটা বিশেষ একটা গোয়েন্দা সংস্থার জেরা মুখে পড়তে হয়েছিল। তারা আমার সবকিছু নিয়ে আমার ওই স্টেশন, আমি তখন চিফ নিউজ এডিটর দায়িত্বে। ওই টেলিভিশনের মালিক কর্তৃপক্ষের কাছে দিয়ে এলো। আমাকে বলা হলো যে, "আপনি এটা কেন করলেন?" আমি কেন করলাম? আমি একজন জার্নালিস্ট, আমি একজন নিউজ পারসন। আমার কাছে যেটা মনে হয়েছে, কোনটা নিউজ কোনটা না। হয়েছে তো? আচ্ছা, এই সরকারের সময় আবার আমি যে টেলিভিশনে ঢুকেছিলাম এডিটোরিয়াল পোস্টে, সেখানে বলা হলো ওই যে ফরাসি দার্শনিক, ওই যে আমেরিকান দার্শনিক, তাদের একটা টক শোতে বলা হলো যে, "ফ্যাসিবাদের দোসর অমুক মঞ্জু আলম পান্নাকে যদি বিতাড়িত না করা হয়, তাহলে আমরা পরবর্তীটা আমরা দেখব।" তখন মব ভায়োলেন্স করবে। তো বিষয় হচ্ছে যে এটা চাকরি খাওয়া নয়। আমাকে কিন্তু ওই স্টেশন চাকরি ছাড়তে বলেনি। আমাকে শর্ত দিয়েছিল, আমি সেই শর্ত মানিনি। আমাকে অপশন দিয়েছিল যে হয় এটা তুমি থাকো, বাট এটা করতে হবে। নো, প্রশ্নই ওঠে না কোন ধরনের আপোস করার। কি করতে বলেছিল আপনাকে?
এটা বলতেই হবে। না, তা না, বলার মতো হলে বলতে আচ্ছা, পারেন। মনে করুন যে আমার এই মানচিত্র চ্যানেলটা বন্ধ করতে বলেছিল। যেখানে আমি মানে ফ্রিডম নিয়ে কথা বলছি। আমার এই চ্যানেল বন্ধ করতে বলা হয়েছিল। আমি তো দাসত্ব করব না। আমি দাসত্ব করার জন্য আমি যেখানে ফ্রিডম নিয়ে কথা বলছি, আমি তো সেইটা আমি বন্ধ করব না। সো আমি বললাম, ঠিক আছে, ওকে ফাইন, আমি কুইট করছি। আমি নিজে রিজাইন করলাম এবং ওইখান থেকে ওই টক শো থেকে এই যে সব দার্শনিকরা, বিদেশি দার্শনিকরা বলছিল যে আমি কোন কাজ করি, আমি আসলে সাংবাদিক না। এসব নিয়ে না আসলে না কথা বলতেও ঘেন্না বোধ হয় এবং নানান ধরনের অপবাদ ছড়ানো হলো। এই যে আপনার সামনে আমি আমার মানচিত্রে আমি কিছুটা কথা বলেছি, আজকে আবার আরো বেশি ওপেন কথা বলছি আপনার এখানে, আপনি প্রশ্ন করাতে। এখন বিষয় হচ্ছে যে আমি বলে এলাম, কোনো দরকার নেই। বেতনও খারাপ ছিল না। এখন টাকার লালায়িত তো আমরা নই। টাকার হিসাব করলে কত কি করা যেত এই জীবনে? কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। এবং আমি স্ট্রেট বলে আসলাম, ওকে ফাইন, আমি কুইট করছি নিজেকে। আমি থাকবো না। এই হচ্ছে বাস্তবতা। সো আপনি আপনি তো তুলনা চাচ্ছিলেন, কম্পারিজনটা শুনতে চাচ্ছিলেন। আওয়ামী লীগের সময় হয়েছে। আমি নিজের দায়িত্ব নিয়ে আমার নিজের ক্ষেত্রে বলছি। ১০ টা বছর আমি ঠিকমতো কাজ করতে পারিনি কোথাও। তারও একটা সিস্টেম ছিল। গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানান প্রক্রিয়া করে এই জায়গায় ওই জায়গায় ফল্ট ধরে তারা এই ফাইল তৈরি করত। আর এখন তো ওপেন হুমকি। ওপেন হুমকি। আনিস আলমগীর আমাদের সিনিয়র কলিগ, বড় ভাই, তার সম্বন্ধে ওই দার্শনিকদের কেউ বলছেন যে সে এখনো জীবিত থাকে কিভাবে। আপনি চিন্তা করতে পারেন কোথায় আছি আমরা। আমি শুধু ২ সরকারের মধ্যে কম্পারিজনটা করছি, আপনি ২ সরকারের মধ্যে তুলনাটা টানতে চেয়েছেন বিধায়। এরকম তো আগেও হয়েছে। অন্য দল যখন ক্ষমতায় ছিল তখনও হয়েছে। হয়েছে না? ২১ টেলিভিশন বন্ধ হয়েছে না বিএনপির সময়? হয়েছে তো। তো প্রতিটি সরকারের সময় কম বেশি সাংবাদিকরা সবসময় ঝুঁকির মধ্যে থাকে। কিন্তু সেটি ক্রমান্বয়ে বাড়ছে। আওয়ামী লীগ ১৫ বছরে যা না করেছে, এই ১ বছরে আমরা এই সরকারের সম্পূর্ণ নগ্ন রূপ এর মধ্যে দেখে ফেলেছি। অতএব আপনি তুলনাটা কিভাবে টানবেন? জি। ডেইলি স্টারের সামনে, প্রথম আলোর সামনে জিয়াফত করা হয় ইন্ডিয়ার দালাল বলে। দালালি এখন কি? পাকিস্তানের দালালি করতে হবে। আমি ইন্ডিয়ার দালালি করব না, বেশ ভালো কথা। তা বলে পাকিস্তানের দালালি? এটা সম্ভব। এখন তাই ঘটছে। সরি, কথা না, বলতে গিয়ে বোধহয় না, ইটস ওকে। এক্সাজারেট করছি। আমাকে একটা জিনিস বলুন তো, ধরেন আ পা আ আপনার কি মনে হয় যখন আওয়ামী লীগ আমলে যখন গোয়েন্দা সংস্থা থেকে আপনার ফাইল তৈরি করা, আপনাকে ডেকে হুঁশিয়ারি দেয়া, হ্যাঁ? নানান রকম নসিহত করা, এগুলো তো আমিও ২-১ বার যে পাইনি তা তো নয়, আওয়ামী লীগ আমলেই পেয়েছি। তো ধরেন আপনার কি মনে হয় এগুলো সরকার জানতো? সরকার বলতে প্রধানমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয় জানতো, দেখুন, আপনার কি মনে হয়? আ দেখুন, হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাজটা জানবে না কেন? কোন ক্ষেত্রে অতিরঞ্জিত হয়েছে সরকারের বিভিন্ন উইং বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন উইং, তারা বাড়াবাড়ি করেছে। আমি একটা এক্সাম্পল দিই। আজকে শিবিরের ছেলেরা ওই সাদিক কায়েম-টায়েম কারা বলছে যে আমরা আ রাজনীতির স্বার্থে বা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা ছাত্রলীগে ঢুকেছিলাম। এবং যে নির্যাতনগুলো করা হতো আমরা অতি উৎসাহী হয়ে এই নির্যাতনগুলো করতাম বেশি ছাত্রলীগ প্রমাণ করার জন্য। হ্যাঁ? আচ্ছা, হেলমেট বাহিনী, অনেকে বলে যে আরে হেলমেট বাহিনী তো ওগুলো সব শিবিরের ছেলেপেলে ছিল। আচ্ছা, ধরে নিলাম শিবিরের ছেলেপেলে ছিল। কিন্তু ওটা বলে তো আওয়ামী লীগের সবকিছু জায়েজ করার সুযোগ নেই। যদি হেলমেট বাহিনীর মধ্যে শিবিরের ছেলেপেলেরা ঢুকেই থাকে, হেলমেট বাহিনীর যে কার্যক্রম আমরা দেখেছি, একটা দুটো তো না। দিনের পর দিন দেখেছি। অসংখ্যবার দেখেছি। যেখানে কোন গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে বা আন্দোলন হচ্ছে, সেই ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সেখানেও তো হেলমেট বাহিনী কাজ করেছে, তাই না? আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে কি, তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেই হেলমেট বাহিনীর মধ্যে কারা অ্যাকশনে নেমেছে, কারা এই আন্দোলনের উপরে আঘাত এনেছে, কারা অন্য দলের বা বিরোধী দলের মিটিং মিছিলে হামলা করেছে, কেন অ্যাকশন নেওয়া হয়নি? যেহেতু অ্যাকশন নেওয়া হয়নি, দায়িত্ব আওয়ামী লীগের। ওই কথা বলার কোনো সুযোগ নেই যে ওরা তো শিবিরের ছিল। ঠিক আপনি যে প্রশ্নটি করলেন যে এটি কি সরকার প্রধান জানতো? কেন জানবে না? না জানাটাই তো অপরাধ।
না জানাটাই অপরাধ। ধরেন ওটা আমি প্রশ্নটি এই কারণে করেছি, আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি আমি যখন এরকম আমিও আওয়ামী লীগের আমলে অনেকভাবে হয়রানির শিকার হয়েছি। এমনকি আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়ে ৭ মাস আমি চাকরি করিনি। হুম, পালিয়ে, পালিয়ে বেড়াতে হয়েছে আমাকে। তো আমি পরে খোঁজ নিয়ে দেখেছি প্রধানমন্ত্রীর অফিস সেটি জানতেন না। হুম, তো এখন যখন আমরা দেখি ওই যে বিভিন্ন এই শিবির যেমন লুকায়িত হয়ে দলের ভেতর ঢুকে, ছাত্রলীগের ভেতর ঢুকে হেলমেট বাহিনী হিসেবে মানুষের উপর অত্যাচার করেছে। এটির দায় যেমন আ আ ছাত্রলীগের, আওয়ামী লীগের ঠিক তেমনি প্রধানমন্ত্রী একটা সরকার। আ কিন্তু যারা এই কাজগুলি করে গোয়েন্দা হুম, বাহিনী, হুম, না বিশেষ গোয়েন্দা প্রধানমন্ত্রীর সংস্থা অফিস আমি জানতে বলি হবে কেন? আমি শেষ করি। আমার প্রশ্নটি হুম, হচ্ছে বিশেষ গোয়েন্দা সংস্থা আমি ধরেন যদি ডিবি পুলিশ করে আমার মনে হয় সরকার জানে। যদি র‍্যাব করে সরকার মোটামুটি একটু জানে। কিন্তু আপনি জানেন কতগুলো সংস্থা আছে। সবগুলো প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত যায় বলে আমার মনে হয় না। কিন্তু যেভাবে করে শিবিরের ভেতরে লুকায়িত ছিল, অমনি করে গোয়েন্দা সংস্থার ভেতরে এই মেকানিজমটা হয়নি। হাউ ডু ইউ নো দ্যাট? কারণ হুম, আমরা হতে পারে। আ এই যে এই যে শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ বলা হয় গোয়েন্দা ব্যর্থতা। তার কাছে খবরই পৌঁছায়নি। তাই না? না, ওটা আবার অন্য বিতর্ক যে এই আন্দোলনের খবর তার কাছে পৌঁছেছে কিনা। এগুলো আ অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয়। মানে আমি সে কেউ যে বিষয়ে যাচ্ছি ভেতর না। থেকে এই স্যাবোটাজ গুলো করে নাই হ্যাঁ, আমরা কি হ্যাঁ, নিশ্চিত কিনা? হতে আমি পারে। এটা না, জানতে ওটা চাচ্ছি। ওটা হতে পারে। এটা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আপনি ১৫.৫ বছরের শাসনকে এভাবে সরলীকরণ করে দায়মুক্ত করার কোনো সুযোগ নেই। যেমনটি এখন ঘটছে, আপনি ১৫.৫ বছর আওয়ামী লীগের শাসন ব্যবস্থার কথা বাদ দিন। এখন যেটি ঘটছে, যখন নোয়াব থেকে সংবাদপত্র পরিষদের মালিকপক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হলো জনকণ্ঠকে কেন্দ্র করে গণমাধ্যমের উপর হুমকি, গণমাধ্যমের উপরে মব ক্রিয়েট করা, মব ভায়োলেন্স ক্রিয়েট করা, গণমাধ্যম কর্মীদের উপরে খড়গহস্ত নামানো ইত্যাদি, ইত্যাদি বিষয়ে একটা বৃহস্পতিবার একটা বিবৃতি দেওয়া হলো। সেই বিবৃতি এগেইনস্ট এ প্রধান উপদেষ্টা প্রেস উইং পাল্টা বিবৃতি দিল। তারা এটিকে প্রত্যাখ্যান করল। বিষয়টি হচ্ছে কি, এগুলো করলে না আমি সরি আপনার কথার বিরোধিতা করছি না। আমি আমার অভিমতটি জানাচ্ছি। এগুলো বলে আসলে প্রত্যেকটা সরকারের হায়ার অথরিটিকে পাশ কাটানোর একটা সুযোগ দিয়ে দেয়া হয়। তাহলে এখন যেই হিসেবটি টিআইবি দিয়েছে, গত ৪ আগস্ট তারা যে প্রতিবেদনটি দিয়েছে, কতজন মানুষের চাকরিচ্যুতি, কতজন মানুষকে কত জায়গায় পদ দখল বা কত মানুষকে হত্যা করা, আহত করা। তাহলে তো বলা হবে যে ডক্টর ইউনূস সরকারের হায়ার অথরিটি তারা বলবে যে আমরা তো এগুলো জানি না। এগুলো অন্য কেউ করছে। দায়িত্ব